দিয়ে করছি, এখন রিসেন্ট আরো আরেকটু ট্রমা অ্যাড হচ্ছে। কাজে আরও কিছু নতুন সংযোগ হওয়ার আগে আমার মনে হয় একটা চিকিৎসার সেবা নেওয়া দরকার, এবং সেক্ষেত্রে সাইকোথেরাপি বা কাউন্সিলিংয়ের সেবা নেবার জন্য যারা সেবাগুলো দিয়ে থাকেন বাংলা ভিশন থেকে তাদের নাম্বার নিয়ে যোগাযোগ করতে হবে, কেমন? আর যদি তিনি বলেন যে ওষুধ পাশাপাশি খেতে হবে, ডাক্তারকে বলে ডাক্তার পার্শ্ব প্রতিক্রিয়া হলে সেটা নিশ্চয়ই ডাক্তার সেটা বদলে দেবেন ওষুধটা। কাজেই পাশাপাশি সেটাও যদি আমরা সেবা নিই, দুটোই পাশাপাশি কাউন্সেলিং এবং ওষুধের চিকিৎসা দুটোই পাশাপাশি নিলে আমরা মনে করছি যে এটা এখান থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। ওকে, আমাদের আসলে বিরতির সময় হয়ে গেছে, সো আমরা বিরতিতে চলে যাব। সুপ্রিয় দর্শক, আমরা বিরতি থেকে ঘুরে আসি, আর থাকবেন আমাদের সাথে। আপনারা দেখছেন সরাসরি অনুষ্ঠান ফগ আমি এখন কি করব। সুপ্রিয় দর্শক, আমরা আবার ফিরে এলাম ফগ আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করতে চেষ্টা করেছিলাম, যদিও খুব একটা আলোচনা করা যায়নি, সেটা হচ্ছে যে পরিবারে যে সহিংস আচরণ হয় সেটির প্রভাব শিশুদের উপরে কিভাবে পড়ে। তো আমরা আলোচনা আর একটু সুযোগ পেলে করব। আমাদের একটা ফোন আছে হাতে, আমরা একটা ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলো। আচ্ছা, আমি একটু আপনার সাথে কথা বলতে চাইছিলাম। শুনছি, বলো। হ্যাঁ আমরা শুনছি, বলো, সবাই শুনছি। হ্যাঁ ম্যাডাম, আমার সমস্যা হয়েছে, আমার বিয়ের আগে একটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল, ঠিক আছে? তো 5 বছর ছিল ওনার সাথে অ্যাফেয়ার। পরে আমার এক ভাইয়ের এক ছেলের সাথে বিয়ে ঠিকঠাক হয়, তখন ওর কাছে আমি চাই। তো আমার বলে কি যে এখন তোমাকে নেওয়া আমার সম্ভব না, তুমি তোমার মতো থাকো, আমার সময় মতো আমি তোমাকে নিয়ে আসবো। আচ্ছা। তো আমি অনেকভাবে ওনারে বুঝাই, মানে অনেক কিছু করি, মানে সে কোনোভাবে রাজি হয় না। ওনার সাথে আমার আগে ফিজিক্যালি সম্পর্ক ছিল, তো বিয়ের করতে চাইনি। ওনার সাথে যেহেতু ফিজিক্যাল সম্পর্কে জড়িয়ে গেছিলাম, তো আমি আর কারোর সাথে যেতে চাইনি। তো ও জোর করে সরল বলে কৌশলে ওই ছেলেটার সামনে বিয়ে করে। তো বিয়ে করার পর ওই আমার প্রত্যেকদিন ফোন দিয়ে বলতো, তুই ছেলের সাথে তুই কোনোদিন মানে কোনো রিলেশনে জড়াবি না। আমি বলতে আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু চাস তাহলে আমি আর জড়াবো না। তো বলতে আচ্ছা ঠিক আছে। তো আমার হাজবেন্ড প্রায় 28 দিন পর বাইরে চলে গেল। চলে যাওয়ার কিছুদিন পর ওর সাথে আবার ফিজিক্যালি সম্পর্ক হওয়ার পরে আমার বাচ্চা পেটে আসে, আসার পর বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তো ওই সময় ওরা অনেক বলি যে তুই আমাকে বিয়ে কর বিয়ে কর। সে বলতেছে যে না, আমার বিয়ে করা সম্ভব না, আমি এখন পারবো না, তুই আমার 6টা মাস সময় দিস। আমি তো আচ্ছা ঠিক আছে, এতদিন যেহেতু ওর সাথে আমি অপেক্ষা করছি, তো 6টা মাস সময় দিতে পারবো। বলো ঠিক আছে। তো বলতেছে তুই যদি ওরে ডিভোর্স না দিস তাহলে আমি তোকে বিয়ে করতে পারবো না। হ্যালো, হ্যাঁ শুনছি আমরা, বলো। যে তুই যদি ডিভোর্স না করস তাহলে আমি তোকে বিয়ে করতে পারবো না। আচ্ছা আমি বলতেছি তোর যেহেতু আমি চাই আর তুই যেহেতু আমাকে চাস, তাহলে আমি তোর জন্য আমি ওর ডিভোর্স দিয়ে ফেলবো। পরে আমি গত এই মাসের 6 তারিখ 16 তারিখে ডিভোর্স করছি। এখন ওর সাথে কথা ব্যাপারগুলো শেয়ার করছি। শেয়ার করার পরে ও আমার সাথে এখন খুব খারাপ ব্যবহার করে, ফোন দিলে গালিগালাজ করে, মানে সময় দেয় না, মানে এখন যা তা মানে আমার সাথে। আজকে ও কিছুক্ষণ আগে সে ঝগড়া করছে। সে বলছে দেখবো তুই আমার জন্য কি করতে পারো, এই সে আমি যদি বিয়ে না করি তার কারো কোনো ক্ষমতা আছে কিনা, মানে দ্বিগুণে সে আমাকে হুমকি চমকে দেয়, ঠিক আছে? তো ওনার মামা আবার একটু প্রভাবশালী, তো ওনার মামির কাছে নিয়ে গিয়ে যাওয়ার পর ওনার মামির আমার টাকা পয়সা অনেক কিছু সাধছে যে আমাদের ছেলের জীবন থেকে তুমি চলে যাও, যত টাকা চাও তত টাকাই দিব। আমি বলছি আমি তো টাকার জন্য ওনার সাথে সম্পর্ক করি না, শুধু ওরা পাওয়ার জন্য। আমি ওরা না পেলে আমি আর কোনো কিছুই চাই না। এইভাবে এটা নিয়ে হয়ে গেছে। তো একবার আমার আম্মা বাসা থেকে তাড়াই দিতে, তাড়াই দেওয়ার পরে আমি এক জায়গায় চলে গেছি। পরে ও আমার ফোন দিচ্ছে তুই কই, আমি বলছি যে আমি এই জায়গায়। তো ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তুই আমার 3টা মাস সময় দে, আমি তোকে বিয়ে করবো। এমন করতে করতে সারাদিন ঘুরায় ফিরে আবার বাসায় চলে, মানে ভুলায় টুলায় বাসায় পাঠাই দিতে। এখন সে কোনোভাবেই সেটা আমাকে বিয়ে করতে চাইতেছেই না, মানে সে পারবোই না। এখন যেভাবে সে কথা বলে, সে বলতেছে যে আমি তোকে বিয়ে করতে, ওর জন্য আমি আমার হাজবেন্ডের ডিভোর্স দিলাম, সবকিছুই তো বাচ্চাটার জন্য নষ্ট হলো। এখন তোর হাজবেন্ড নিতে চাইতেছে না যে তুমি আমার এখন একটা ছেলের সাথে এগুলো করছো, এখন তোমার আমার পক্ষে নেওয়া সম্ভব না। এখন আমি ম্যাডাম এই দিকেও পাইতেছি না, এখন ওই দিকেও পাইতেছি না, এখন আমি কি করতে পারি? হ্যাঁ, তোমার বয়সটা কত আর তোমার শিক্ষাগত যোগ্যতা কি অবস্থা, মানে তুমি লেখাপড়া কতটুকু করেছো? মানে এসএসসি পাস তো, আর বয়স হচ্ছে 25, ঠিক আছে? এসএসসি পাস মানে তুমি কি মানে তারপরে আর পড়াশোনা করোনি এসএসসি পরে? না
না না। সেটা কি কারণে? এটা আমার নিজস্বই কারণে বাবা অনেকটা চাইছে, মানে আমার কারণেই হয় নাই। তোমার বাবার আর্থিক অবস্থা কেমন? হ্যাঁ, মোটামুটি ভালো। আচ্ছা, তোমার আরো ভাই বোন আছে? হ্যাঁ হ্যাঁ, আমার এক ভাই দু বোন। ওরা পড়াশোনা করেছে তোমার চেয়ে বেশি? হ্যাঁ, না আমার ভাই তো বাইরে থাকে, ছোট বড় অনার্সে পড়তো। ছোট বোনটা অনার্সে পড়ে? হ্যাঁ। হ্যাঁ, তো তুমি আর পড়তে চাওনি কেন বলো তো? লেখাপড়া হ্যাঁ ভালো লাগতো না, এর জন্য আর কি করা হয়নি। আচ্ছা, এখন তোমার জীবনটা তো বিয়ে আর মানে ডিভোর্স এগুলোর মধ্যে জড়িয়ে গেল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তোমার লাইফে একটা দিকেই তুমি বেশি মনোযোগী হয়ে গেছো, অন্য দিকগুলো সব অবহেলিত রয়ে গেছে। তো এখন তুমি কি জানতে চাচ্ছ যে আমি এখন কি করব, মানে তোমার প্রশ্নটা স্পেসিফিক? মানে আমি চাইতেছি কি ম্যাডাম, মানে ওর কাছে থাকার জন্য, মানে ওর কাছ থেকে থাকার জন্য মানে আমি ডিভোর্স করছি। এখন তো সে বলতেছে যে আমি ওর একটা বলছিলাম যে তুমি যদি আমার জীবনে সহায়তা না আসো, তাহলে আমি যদি কিছু করতে পারি তাহলে তোমার জন্য করব। সে বলতেছে যে যাও, তুমি কিছুই করতে পারবে না আমার জন্য, তুমি যদি পারো তাহলে করো। কি করার কথা বলছো? আমি বলছি তুমি যদি আমাকে না নাও তাহলে আমি তোমাদের বাসায় আসবো, কিংবা আমি সবার কাছে বলবো। সে বলতেছে আমি যদি না চাই, কেউ বললো তার কোনো কিছু করতে পারবো না। তারপরে ওর মামি তোমাকে টাকা পয়সা সেধেছেন? হ্যাঁ, ও যে আমার যখন বাচ্চাটা নষ্ট হয় তখন তো যখন আমার অপারেশন করছে তখন তো মানে হাজবেন্ড চাইছে, কি হাজবেন্ড, তখন হসপিটালে ও মানে সিগনেচার করছে যে আমি ওর হাজবেন্ড। আচ্ছা আচ্ছা, ওকে। এর জন্য মামি বলছে এই সূত্রে যে তুমি যেটা ওরা বিয়ে করো না, ঠিক আছে তোমার বেবি মানে আসছে পেটে, তাইলে তুমি কেন সিগনেচার করলা? এখন তো মেয়ে যদি কিছু করে তখন তাহলে তুমি কি করবা? আচ্ছা, হসপিটালে তাহলে একটা ডকুমেন্ট আছে যে তো বাবা হিসেবে সাইন করেছে? যে হসপিটালে কাগজ টাগজ সবকিছু আছে, ডিভোর্স করছে সেটাও আছে। না, ডিভোর্স এটা তো আছেই, বাট ওই সন্তানটা তো এই ছেলেটির ছিল, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ওকে, তুমি একটু লাইনে থাকো। তোমাদের কোনো প্রশ্ন আছে কি? কোনো প্রশ্ন নেই? তোমার স্পেসিফিক প্রশ্নটা করেছো আমাদেরকে, কিছু জিজ্ঞেস করেছো? জি, তোমার কোনো স্পেসিফিক মানে বিশেষ প্রশ্নটা কি, মানে আমি এখন কি করব? আমার বিশেষ প্রশ্ন হচ্ছে ম্যাডাম, মানে ওর সঙ্গে কি করে থাকবে সেটা, সেই প্রশ্নের হ্যাঁ। উত্তর তো আমাদের কাছে নেই। ওর সঙ্গে তুমি কি করে থাকবে, ও তো রাজি হচ্ছে না এখন তোমাকে চট করে বিয়ে করতে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই প্রশ্নের উত্তর তো আমাদের কাছে নেই আসলে। এই প্রশ্নের উত্তর তো একমাত্র সেই দিতে পারবে। তুমি থাকতে চাইছো কিন্তু সে তো তোমাকে ঘোরাচ্ছে, সে তো মানে এখন কেন দিতেছে ম্যাডাম, মানে এত কিছু করার পরে কেন মানে এখন দূরে চলে যাবে? হ্যাঁ, এর জন্য আর কি। সেই প্রশ্নের উত্তরও কতটুকু আমাদের কাছে আছে জানি না, আমরা আলোচনা করতে পারি বিষয়টি নিয়ে, বা সেটা তার কাছ থেকে আবার জেনে নেওয়া যে আসলে আমরা আলোচনা করি, হ্যাঁ, কারণ ওকে তার প্রশ্ন করে লাভ নেই, ও তো বলতে পারছে না। অনেক ধন্যবাদ তোমাকে ফোন করার জন্য। ওকে, আমাদের সঙ্গে থাকো, কেমন? হ্যাঁ, শুনছিলাম ওনার কথাগুলো, আসলে বেশ উত্থান পতনের মধ্য দিয়ে উনি গেছেন। তো এখন উত্থান পতন চলছে। হ্যাঁ, এবং চলছে, লাইফে উত্থান পতনগুলো কন্টিনিউ করছে। তো আমি ভাবছিলাম যে উনি যখন কথাগুলো বলছিলেন যে সম্পর্কের ক্ষেত্রে ট্রাস্ট ব্যাপারটা কতখানি গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা যখন একটা সম্পর্কে জড়াই তখন একজন আরেকজনকে কতখানি বিশ্বাস করি। আরেকটা বিষয় আছে, ট্রাস্ট প্লাস কমিটমেন্ট। সে কমিটমেন্ট দিচ্ছে কিন্তু সেটা রাখছে না। এই যে ট্রাস্ট কমিটমেন্টের জায়গাগুলা এবং এই যে সম্পর্কটা নিয়ে যাওয়া একজন আরেকজনের উপরে যে নির্ভর করে, সেই নির্ভরতার জায়গাটা কতটুকু, ট্রাস্টের জায়গাটাও কতটুকু এবং কমিটমেন্টের জায়গাটাও বা কতটুকু, সেই জায়গাগুলো মনে হয় পরিষ্কার না। যার জন্য হয়তো ওনারা সম্পর্ক অনেকটুকু নিয়ে গেছেন, অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে, কিন্তু এই তিনটা জায়গায় মনে হয় ওনারা কেউ কারো কাছে পরিষ্কার করেন নাই, যার জন্যই সমস্যাগুলা বারবার হয়েছে বা এখনো হচ্ছে, কন্টিনিউ করে যাচ্ছে। সেটাই, এখন তো সমস্যাটা তো ঘটে গেছে। এখন যেটা হচ্ছে যে ও কষ্ট পাচ্ছে মেয়েটি, সে তো অনেক আশা করে ডিভোর্সও করেছিল এবং ওর একটা ছিল যে যার সঙ্গে ওর শরীরের সম্পর্ক হয়েছে তার সঙ্গেই জীবনটা কাটাতে চেয়েছিল, কিন্তু ছেলেটি তো মনে হয় না যে খুব মানে সে আন্তরিক সম্পর্কটার ব্যাপারে। ছেলেটির একটা আন্তরিকতার অভাব লক্ষ্য করা যাচ্ছে না? না, সেটাই ম্যাডাম, স্পষ্টত ওনার কথা শুনে যেটা মনে হচ্ছিল যে ছেলেটার ক্ষেত্রে আন্তরিকতার একটা বড় রকমের ঘাটতি রয়ে গেছে। তো সেই জায়গাটাই আসলে বড় সমস্যা তৈরি করছে। উনি কিন্তু ওনার অবস্থানে আছেন এবং ওনার কাছে চলে আসতে চাচ্ছেন বারবার, কিন্তু ওই পক্ষ থেকে কিন্তু কোনো প্রপার রেসপন্স পাওয়া যাচ্ছে না, যেটা
সে একটা এখন দায়িত্ব নিতে যাচ্ছে না। সে প্রথমে বলেছিল ঠিক আছে তুমি বিয়ে করেছো তুমি এমন ভাবে থাকো যে আমি পরবর্তীতে তোমাকে নিব, গ্রহণ করব এবং দায়িত্ব নিব, কিন্তু দেখা যাচ্ছে এখন সে আর তাকে নিতেও চাচ্ছে না, গ্রহণও করতে চাচ্ছে না, দায়িত্ব তো পরের ধাপ। সো এই 25 বছর মাত্র বয়স, তো এখন কিন্তু সে ইচ্ছে করলে একটা, যদি পড়াশোনা নাও করে, সে কিন্তু একটা হাতের কাজ শেখা বা কোনো একটা স্কিল দক্ষতা অর্জন করতে পারে, কোনো একটা জায়গায় সে জয়েন করতে পারে। পার্ট টাইম জব আছে, সে ইচ্ছে করলে সেই জায়গাগুলো মানে জব করার আগে আরেকটু বোধহয় নিজেকে আরেকটু দক্ষ করে নিলে, কারণ অনেক আগে পাশ করেছে তো এখন হয়তো পড়াশোনা ভুলেও গেছে, সো আরেকটু বোধহয় ধারালো করে নিজেকে যদি কোথাও সে পরে কাজের চেষ্টা করে, মানে ওর অন্য সাইড গুলোকে আরেকটু করা, মানে নিশ্চয়ই ওর মধ্যে অনেক ক্ষমতা আছে, যেগুলো ক্ষমতাগুলোকে কাজে লাগানো। করি যে এখন যেমন অনেক সুবিধা আছে পড়ালেখার ক্ষেত্রে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু এরকম সুযোগগুলো দিচ্ছে আমরা জানি, সে কিন্তু ওই জায়গাটাও ও পড়ালেখায় খুব একটা আগ্রহী না, আমার মনে হয় অন্য দক্ষতা শিখলে ভালো হয়, টেকনিক্যাল সাইডে কিছু শিখলে ভালো হয়। আমাদের আরেকটা ফোন আছে। ঠিক আছে, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনছি আমি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি টাঙ্গাইল থেকে বলছিলাম। এই 1996 সালে আমি বিয়ে করেছি। আচ্ছা আমার কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। আচ্ছা। তো আমার ওয়াইফের অন্যত্র এক জায়গায় বিয়ে হয়েছিল, সেইখানে তার বাচ্চা আছে। তো আমার থেকে তার বয়সটা কিছু বেশি। আচ্ছা। তো সেই জন্য এখন তার মানে সন্তান ধারণের অক্ষম। আচ্ছা। তো এই অবস্থায় আমি দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছি, কিন্তু সে আমাকে বিয়ে করার অনুমতি দিচ্ছে। আচ্ছা, মানে যখন 1996-এ যখন দুজনের বিয়ে হয় তখন স্ত্রী অলরেডি আগে একটা তার বিয়ের হিস্ট্রি ছিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সেখানে ডিভোর্স হয়ে গেছিল? হ্যাঁ, ওখানে ডিভোর্স হয়ে গেছিল আগে হাজবেন্ডের, এবং সেখানে তার সন্তান ছিল? হ্যাঁ, সন্তান ছিল। তো 96-এ তার বয়স কত ছিল? 96-এ তার বয়স ছিল 35-38 এরকম হবে। আচ্ছা, তারপর চেষ্টা করা হয়েছে কিন্তু সন্তান ধারণ করতে পারেনি, এরকম ব্যাপার? আচ্ছা, মানে ডাক্তার কি বলে দিয়েছেন যে সমস্যাটা ওরই? হ্যাঁ, ওর আর সন্তান ধারণের ক্ষমতা নাই। আচ্ছা, তো 96-এ 35 থাকলে তো এখন বয়স কত? মানে এখন তার বয়স ধরেন যে 55 এরকম। সেই, হ্যাঁ, এখন আরো এরপরে তো আরো অনেক বছর কেটে গেছে, 18 বছর, তাই না? 19 ইয়ার্স। হ্যাঁ, এখন অন্তত 54 হয়ে গেছে সে, না? মনোপজ হয়ে গেছে। এন্ড হাউ ওল্ড আর ইউ এখন? এখন বিষয়টা হলো যে আমি বিয়ে করতে চাচ্ছি। মানে হোয়াট ইজ ইওর এজ এখন? আপনার বয়সটা কত? আপনার বয়স কত সেটা বলেন। আমার বয়স 45। 45? হ্যাঁ, 45। আচ্ছা, সো এখন ইউ ওয়ান্ট টু গেট ম্যারিড, কিন্তু সে রাজি হচ্ছে না, তাই তো? জি। সম্মতি দিচ্ছে না সেটাতে? না, সম্মতি দিচ্ছে না, এবং যদি বিয়ে করি তাহলে সে কেস করবে, নারী নির্যাতন কেস করবে, আমাকে বিভিন্ন ভাবে হয়রানি করবে, বিভিন্ন হুমকি টুমকি দিচ্ছে, আর বিয়ে আমাকে করতে দিবে। এখন আমি তার নামে কিছু জায়গা জমি করছি, কিন্তু সেটা তার নামে। সেটাও আমি আইন দিয়ে খোঁতায় দেখলাম যে আগের ঘরে সন্তানরা সেই জমিটা পাবে। আচ্ছা, আমি কিছুই পাবো না। ওকে। তো আমি এখন বিয়ে করতে পারবো কিনা, বিয়ে করলে আইনে কোনো বাধা আছে কিনা? আমরা তো এখানে আইন নিয়ে কেউ কথা বলছি না যে। জি জি, তাহলে কি করতে পারি প্লিজ? সবচাইতে ভালো হয় যারা আইন নিয়ে ডিল করেন তাদের কাছে জিজ্ঞেস করা যে মানে আইনগতভাবে কি করা যেতে পারে, তাই না? সেটা আইনি পরামর্শ যারা দেন তারাই বলতে পারবেন এই বিষয়টি। ঠিক আছে, কিন্তু সে কোনো ঝামেলা করতে পারবে কিনা, বা বিয়ে করলে আমার কোনো দোষণীয় হবে কিনা? সেটা ঝামেলা করতে পারবে কিনা সেটাও কিন্তু আইনের ব্যাপার, মানে ও তো বলছে কেস করে দেবে। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আমি কি দ্বিতীয় বিয়ে করতে পারবো কিনা, বা আমি করলে মানে আমার আসলে বাবার ডাক শুনতে খুব ইচ্ছা, কিন্তু আমি পরীক্ষা করে দেখেছি যে আমার কোনো দোষ নেই। স্ত্রীর প্রতি ভালোবাসাটা কি আছে? হ্যাঁ, সে ভালোবাসা আছে, কিন্তু আমি তাকে বলছি যে তোমার নামে আমি যেহেতু একটা বাড়ি করে দিছি, তুমি এখন স্টাফ দিচ্ছ,
তোমার আগের ঘরের 2টি সন্তানের মা ডাক তুমি শুনতে পারো, তাদেরকেও আমি এস্টাবলিশ করছি, তো সুতরাং তুমি আমাকে একটা অনুমতি দাও। না, সেটা সমঝোতায় হলে ভালো হতো, কিন্তু সে হয়তো পারছে না, তার মনে হয়তো না, সে বলতেছে যে আমি আমার হাজবেন্ড ভাগ করে দিতে পারবো। এক্স্যাক্টলি সেই জিনিসটা ওর দিক থেকে হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে আমার মনে হয় আইনজ্ঞই তো ভালো বলতে পারবেন যে দ্বিতীয় বিয়ে করলে কোনো আইনি জটিলতায় পড়তে হবে কিনা, তাই না? তো আমি একজন লয়ারের কাছে গিয়েছিলাম, সে বলছে যে বিয়ে করতে চাইলে প্রথম স্ত্রীর সম্মতি নিতে হয়, এরকম নাকি আইন। না, এটা তো আছেই, এটা তো আইনে আছেই। তো আমি যদি এখন যদি বিয়ে করেই ফেলি বা যদি আমার একটি সন্তান হয়ে যায়, সেই ক্ষেত্রে সে আমাকে কতটুকু, সেটাও কিন্তু আইনজ্ঞই বলতে পারবেন, সেটা আমাদের বিষয় নয়। যে তো যা হোক, তারপরও আমি একটু বাবা ডাক শুনতে চাই, আমার একজন সংসার, একজন প্রদীপ আসুক, সেটা আমি চাই। সেই ক্ষেত্রে আপনাদের কি মতামত? আমরা কি মতামত দেব? ঠিক আছে, আমরা আলোচনা করছি, কেমন? ঠিক আছে, অনেক ধন্যবাদ ম্যাডাম। যেটা আমি খেয়াল করছিলাম যে ওনার মনের ভিতরে যে একটা আকুতি, সেটাকে আমরা বুঝতে পারছি। উনি ফিল করছেন যে আমার বংশধর কেউ নাই, যারা আছেন সেটা তো আমার বংশধর না, তারা তো আরেকজনের বংশধর। আমার যে শূন্যতা বা আমার যে অপূর্ণতা, বাবা হওয়ার যে আকুতি বা এই যে একটা জায়গা, সেই জায়গাটা কিন্তু তার স্যাটিসফাইড হচ্ছে না। হ্যাঁ, ওই মহিলার আগের ঘরের সন্তানদের কাছে বাবা ডাক শুনছে, কিন্তু তার যেটা মানে আমাদের বাংলা ভাষায় যেটা বলে যে অরুজাত সন্তান, যে আমার নিজের সন্তান, সেই জায়গাটা তো আমরা বুঝতেই পেরেছি। সেই জায়গাটা মানে তার কষ্টের জায়গাটা তো আছেই। সে খুব মানে সুন্দরভাবেই চেয়েছিল যে ওয়াইফের কাছ থেকে পারমিশনটা নেবে, কিন্তু সেটা হচ্ছে না। ওয়াইফের কথা দিক থেকে চিন্তা করলেও কিন্তু তারও তো একটা পয়েন্ট আছে যে তার একটা সামাজিক নিরাপত্তার ব্যাপার আছে, স্বামীকে ভাগ করে নিতে। সামাজিক নিরাপত্তা ছাড়া মানসিক একটা জায়গা কাজ করছে। আমার হাজবেন্ডকে আমি আরেকজনের সঙ্গে শেয়ার করব, এই জায়গাটা মেয়েদের জন্য খুব কঠিন মেনে নেওয়া। তো সেক্ষেত্রে আসলে আমরা তার সঙ্গে সহমর্মিতাই শুধু দেখাতে পারি তার কষ্টের সাথে। এখানে তাকে বিয়ে করতে হলে পুরোপুরি আইনি পরামর্শ নিয়েই করতে হবে, যাতে পরবর্তী জটিলতায় সে পড়ে না যায় আর কি। হ্যাঁ, ওকে, আমরা একটা ফোন নিয়ে নিই, কেমন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমরা শুনছি। জি, আমার ওই বাচ্চার বয়স 3 বছর। আচ্ছা। সে উগ্র মেজাজ। উগ্র মেজাজ? জি, উগ্র মেজাজই করে। আচ্ছা। সে আমারে মারে, ওর আম্মুকেও মারে, যা চায় তাকে কিনে দিতে হয়। হ্যাঁ, সরি, যা চায় তাকে ওটাই কিনে দিতে হয়। যা চায় তাই দিতে হয়? এই 3 বছর বয়সে? বয়স 3 বছর। কি চায় ও 3 বছর বয়সে? আপনার বাসা বাড়িতে যা জিনিস থাকে সবগুলা ভেঙে ফেলে, আর আম্মুকে মারে, আমাকেও মারে। এমনি ভালো, সব বুঝে। কি কি ভেঙেছে এখন পর্যন্ত? আমার বাসায় কোনো কাছের জিনিস নেই, সব ভেঙে ফেলেছে। আচ্ছা, একটু আমি জানতে যাচ্ছি, মানে কোন সময়টা, মানে এটা আপনার পরে সেই কাজগুলা করে যে আপনি বললেন আপনার 2টার পরে বা 12টার পরে এই টাইমে করে, এই টাইমটাই করে। সেই সময় ওর মা কিছু বলে কিনা বা আপনারা? ওর মা বলে, বুঝে, সবকিছু বুঝে, কিন্তু সে বুঝে না। কিংবা কোনো মানে কোনো নির্দিষ্ট কাজ করার পরে বা কোনো কিছু, যেমন খেতে যা আসো বা চলো গোসল করতে, যে এই ধরনের কাজের সময়, যেহেতু বলছেন অনেক টাইমে সকালে আমার সাথে একসাথেই গোসল করে, আমাকে বের করে দিয়ে সে নিজে নিজে গোসল করে, বাবা আমি গোসল করব। আচ্ছা। এবং এটা শুরু হয়েছে কবে থেকে? ও মাত্র 3 বছর? আজকে প্রায় 7-8 মাস থেকে বেশি। আচ্ছা। এবং ও যা চায় সেটাই কি দেওয়া হয় সব সময়? আমি চেষ্টা করি দেওয়ার জন্য, কিন্তু সাথে সাথে আমি অনেক সময় আমি যদি দোকানে যাই, 2-3টা জিনিস নিয়ে দিলেও সে আরো চায়। যখন আমি বাসায় আনি দিই, যখন আরো চাচ্ছে তখন আরো দেয়া হচ্ছে কি? হ্যাঁ, আমি দিচ্ছি। কেন? মানে এই সবকিছু দিলে তো ওর মানে ওর চাহিদা বেড়ে যাচ্ছে দিনের পর দিন, তাই না? তো এইটা কি একটু, আমার তো মনে হচ্ছে অতিরিক্ত আদর দেওয়া হচ্ছে ওকে। মানে আদর আমরা বাচ্চাদেরকে করব, কিন্তু জিনিস দিয়ে আদর করলে তো অন্যদিকে চলে যায় আদরটা, তাই না? তাহলে আমাদের কিছু নাও বলতে হবে ওকে, না বললে ওর না বলাটা শুনতে হবে।
সইতে হবে, ওকে ওকে ধৈর্য শিখাতে হবে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ শুনছি, বলেন। জি ম্যাডাম, ওর যদি আমি কিছু না দিই, ওর আম্মুকেও মারে, আমাকেও মারে। আমি বসছি, আমাকে দিচ্ছে লাঠি দিবারে। মানে ওইটুকু বাচ্চা কি এমন মারছে? আমি এত মানে বড়দের কি মানে বড়দেরকে কি মারছে? আপনি সহ্য করার মতন না, কথা বলছেন ম্যাডাম। কিভাবে মারছে? মানে হাত দিয়ে মারতেছে, হাতে কিছু পাইছে সেটা দিয়ে মারতেছে। তো তখন ওকে কিছু বলা হয় না? না বলা হয়, বাবা আমাকে মারিও না বাবা, না। তারপর আমাকে বলে না আমি মারবো না, কিন্তু কোনো শাসন করা হচ্ছে না? শাসন করা। ইয়ার পর আমিও শলা আছে, শলা দিয়ে আমিও মারি, ওর আম্মুও মারে। শলা দিয়ে? দুইজনে মারে। শলা দিয়ে মারা হয়? হ্যাঁ জি জি। শলা এখন ঝাড়ু দিয়ে? জি। আর অনেক সময় কি করে ম্যাডাম, রাত্রে 2টা-3টা বাজে সে ঘুমায় না, সকাল 11টা ঘুম থেকে উঠবে, আর দেখা যায় ওর আম্মু গজ ঝাড়ু দিচ্ছে, সে গজ ঝাড়ু দিতেছে, বলে আমি কাজ করতেছি, আমি কাজ করি, তুমি সরে যাও। এই ধরনের আমার অনেক কিছু করে ম্যাডাম, মানে সহ্য হয় না আমার। একটু যেটা বলছিলেন যে ও যা চায়, কি কি জিনিস ও চাচ্ছে? জি, এটাকে যে বলেন ও যা চায় তাই দিচ্ছি আমরা, ও কি কি জিনিস চাচ্ছে? না এখন মনে করেন বাইরেছি এক জায়গায় মার্কেটে খেলনা কেনার জন্য, সব খেলনা নিবে, বাইরেছি দোকানে সব নিবে, বাসায় আসছি এটা না এটা, এটা না, তার বায়নার শেষ নাই, এখনো যাক না। এই কথা শুনছি তো, সব কথা পরিষ্কার বলে? হ্যাঁ পরিষ্কারে বলে, মাঝে মধ্যে একটু অস্পষ্ট বলে। ছেলে না? জি জি ছেলে। আচ্ছা, ও কি অনেকদিন পরে হয়েছে? না ম্যাডাম, 3 বছর পরে হয়েছে। বিয়ের 3 বছর পরে? আচ্ছা, 1 বছর পরে হয়েছে। আচ্ছা ওকে। বিয়ের পরে কোনো প্রশ্ন না থাকলে আমরা আলোচনা করব। জি ম্যাডাম, আমরা আলোচনা আসতে পারি। জি হ্যাঁ, আমরা আলোচনা করি বিষয়টি নিয়ে, কেমন? আচ্ছা, একটা জাস্ট আমার লাস্ট কোশ্চেন, মানে ওর মায়ের আচরণটা কি থাকে ওর সাথে? ওর মায়ের ও যখন এই যে ওর মার আচরণটা মনে করেন রাগান্বিত। ওর মা রাগ করেন ওর উপরে খুব? হ্যাঁ রাগ করে, মাঝে মধ্যে রাগ করে। আর অনেক সময় যখন মারে সে মা দিন কিছু থাকে, মানে কিচ্ছু বলে না। গতকালকে বটি নিয়ে আসে, কত জবাই করে দিল। আমি